আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি মার্চেন্ট রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই জুতোর দোকান। স্কুটিতে ধাক্কা ট্রাক্টর ট্রলির, আহত মহিলা পুলিশ কর্মী। 2 মাসের জন্য বন্ধ হয়ে গেল রাজগঞ্জের সিমেন্ট কারখানা, চিন্তায় শ্রমিকরা। প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির মার্চেন্ট রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই জুতোর দোকান। দমকলের 3টি ইঞ্জিনের তৎপরতায় অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরসভার ভাইস চেয়ারম্যান সহ কর্মীরা। ব্যবসায়ী এলাকা, পাশাপাশি একাধিক দোকান, কিছু দূরে জেলা আদালত। বেশি রাতে আগুন লাগলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেই মনে করছেন স্থানীয়রা। আগুনে ভস্মীভূত দোকানের ভিতরের অংশ, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। দোকানের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল না বলে অভিযোগ। ঘটনার সামনে আসার পর মার্চেন্ট রোড সহ শহরের প্রত্যেকটি দোকানে অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষা করে দেখতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। না, আমি তো 10 মিনিট আগে খবর পেয়েছি যে আগুন লেগেছে। তার আধা ঘন্টা মানে প্রায় 20 মিনিট আগে আগুনটা লাগে এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এক্সটিংগুইশার যেটা দোকানে থাকার কথা সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল না এক্সটিংগুইশারের মধ্যে, এবং এটা ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। পুলিশ প্রশাসন রয়েছে, পৌর প্রশাসন, আমি রয়েছি, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো রয়েছে। আমরা এখন অবধি কন্ট্রোলে আনতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা ফায়ার ব্রিগেডের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে একটা যৌথ অভিযান হওয়া দরকার যে প্রত্যেকটা দোকানে বা বহুতলে এক্সটিংগুইশারগুলো ঠিক আছে কিনা, CO2 থাকছে কিনা বা সেগুলো এক্সপায়ারি করে যাচ্ছে কিনা, এগুলোর একটা প্রতি বছর একটা করে এটার একটা তদন্ত হওয়া উচিত। বলছি ক্ষয়ক্ষতির পরিমাণ কী রয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো ভিতরে তার বাড়ির মালিক পক্ষই বলতে পারবে, তবে সে অনেক স্টক পুড়ে গেছে এবং এছাড়া কম্পিউটারে যে CPU-TPUগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তা যাই হোক, আমরা যে ক্ষতিগ্রস্ত যে দোকান অজন্তা ফুড সোর্সের পাশে পৌরসভা রয়েছে এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা এদিকে যাচ্ছিলাম, তখন দেখি একটু আগুনের ছিটকা, তারপরে হঠাৎ করে আগুনটা বড় আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড এসে বর্তমানে এখন আগুনটা নিয়ন্ত্রণে। আগুনটা এত বড় লাগতো না, যা মানে এখানে যা এসে দেখলাম, বাটা উল্টা পাশেই বাটার একটি দোকান রয়েছে, সেই দোকানে ফায়ার এসেছিল। তো সেটা চাওয়াতে এখানকার সাধারণ পাবলিকরা চেয়েছিল, দেয়নি, তাতেই এই জন্যই এত বড় আগুন লেগেছিল। এটা এত দূর বাড়তো না যদিও সেই ফায়ার ইশারা দিয়ে দিত বাটার থেকে। তো এখানে ছিল না, এখানে ছিল কিনা সেটা তো জানি না, কিন্তু বাটাতে ছিল, বাটাতে চাওয়া হয়েছে, বাটা দেয়নি। তো তারপর বলছি যে ইঞ্জিন এসছে, ফায়ার ব্রিগেড 2টো ইঞ্জিন ছিল, এখন একটা ইঞ্জিন আছে। এখন কি অবস্থা? এখন আগুন নিয়ন্ত্রণে, পৌরসভা এসছে, ফায়ার ব্রিগেড এসছে, এখানকার স্থানীয় দোকানদাররাও ছিল, তারাও হেল্প করেছে, সাধারণ মানুষরা হেল্প করেছে। আগুন এখন অত্যন্ত নিয়ন্ত্রণে। পিনাকি শীলের রিপোর্ট। এ কেমন প্রতিবেশী? আগুন লেগেছে প্রতিবেশী দোকানে, সহযোগিতার বদলে অসহযোগিতার অভিযোগ। প্রতিবাদে জলপাইগুড়ি মার্চেন্ট রোডে বাটার জুতোর দোকানের সামনে বিক্ষোভ। শাটার নামিয়ে দোকান বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা। রবিবার রাত্রে আগুন লাগে মার্চেন্ট রোডের অজন্তার জুতোর দোকানে। ভয়াবহ চেহারা নেয় আগুন, কাজ করছিল না দোকানের অগ্নি নির্বাপন যন্ত্র। কর্মীরা ছোটেন উল্টো পাশে বাটার দোকানে, ম্যানেজার মুখের ওপর না করে দেন। অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও সহযোগিতা করেননি বলে অভিযোগ। আগুনে সর্বস্ব নষ্ট হয়ে যায় ওই দোকানে। দমকলের 3টে ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার এরই প্রতিবাদে বাটার দোকান বন্ধ করে দেন মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। চলে বিক্ষোভ। হ্যাঁ, কালকে যখন আগুনটা লেগেছিল তখন আমি এখানে এসেছিলাম। প্রথমে ওনাকে বলতে ম্যানেজার আমাকে প্রথমে মুখের উপর বলেছিল যে আমি দিতে পারবো না, তাদের অফিসে কোনো রকম ম্যানেজমেন্টের কিছু ব্যাপার আছে।
তা আমরা বললাম যে ঠিক আছে, ম্যানেজমেন্টের কথা হচ্ছে আপনি পরে ফোন করুন, বিপদে তো এখন প্রবলেম পড়ছে, একটা অগ্নিকাণ্ড হয়ে গেছে। তখন উনি বললো যে না আমি দিতে পারবো না, কারণ আমার চাকরি চলে যেতে পারে। তা আমরা তার জন্য আমি ব্যবসায়ী সমিতির থেকে আমাদের এখানে গদাই চৌধুরী আছে, তাকে আমি নিয়ে এসলাম যে তার রিকোয়েস্ট, আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করেছি, তারা কোনো রকম আমাদেরকে হেল্প করেনি। আমরা এবং আমরা রিফিলিং এর কথা বলেছি যে আপনাদের যেটা লাগবে আমরা রিফিলিং করে দেবো, উনি কোনো রকম সহযোগিতা করেনি। তো বিপদের পাশে যদি আমাদের এরকম প্রতিবেশী বা এরকম দোকানদার আমাদের লাগে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে পড়োশি হয়ে দোকানদারি করছে, কিন্তু তারা সারা জীবন আমরা বিপদে আপদে দেখি, অথচ পাশের দোকানে আগুন লাগছে। যে বাইকে একটু বললো ও ফায়ার নিতে এসেছিল, তারা সেই মুহূর্তে দেয়নি, বলে ম্যানেজারের পারমিশন নিতে হবে, সেই মুহূর্তে আনে। সেটা যদি আজকে দিত তাহলে আমাদের এত বড় ঘটনাটা হতো না। আজকে উনার কেন পাশে একটা বাড়ি, সেটা পুরো ছারখার হয়ে যেত। সেই মুহূর্তে ও দেওয়া দরকার ছিল। উনি প্রতিটা ক্ষেত্রে এরকম, আমরা এরকম ব্যবসা মহলে এরকম লোককে রাখতে চাই না এখানে। বাটা এর আগে ইয়ে করছে, ও কোনো প্রবলেমে আসে না, সেই জন্য আমরা বন্ধ করেছি এখানে। ঠিক আছে, উনি আসুন, উনি ভেঙে গেছে এখান থেকে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, আর উনাকে আসার পরেই আমরা দোকান খুলবো। এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনা হচ্ছে কালকে ফায়ার সার্কিট হয়ে অজন্তা ফুটওয়ারে আমাদের মার্চেন্ট রোডে ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের শুরু জাস্ট পর আগুনটা শুরু হচ্ছে। যখন অজন্তা স্টাফরা দেখলো যে এই আগুনটা ওখান থেকে শুরু হচ্ছে, তাদের ফায়ারের যে সরঞ্জাম সেটা বিকল হওয়াতে তারা দৌড়া এসে পাশের দোকানে বাটাতে এসে তারা রিকোয়েস্ট করে যে আপনার ফায়ার শিলটা দেন, আমরা আগুনটাকে নিভাই। তখন বাটার যে ম্যানেজার সে বলে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া এই ফায়ার শিল কাউকে দিতে পারবো না। বিপদের জন্য ছুটে আসছিল, বিপদের সহযোগিতাই করতে পারেনি। এইটুকুর জন্য ওই দোকান পুড়ে ছাড়কার হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের ক্যামেরা দর্শক দেখছে কি অবস্থা হয়েছে। এই টোটাল এই দোষটা একদম বাটার। এরকম যদি প্রতিবেশী আমাদের মার্চেন্ট রোডে থাকে আর বাটা এই সংস্থা আমাদের মার্চেন্ট রোডে কোনো হেল্পে আসে না, কোনো রকম হেল্পে আসে না, কোনো রকম দুস্থ মানুষকে সাহায্য থেকে আরম্ভ করে যা করি কোনো রকম হেল্পে আসে না। এটা একটা নিষ্ক্রিয় সংস্থা, একটা আমি মনে করি নিষ্ক্রিয় সংস্থা। এর জন্য আমরা চাই না আমাদের এরকম প্রতিবেশী মার্চেন্ট রোডে থাকুক যে বিপদের দিনে কাউকে হেল্প করতে পারে না। পিনাকি শীলের রিপোর্ট। দু মাসের জন্য বন্ধ হয়ে গেল রাজগঞ্জের সিমেন্ট কারখানা। চিন্তায় শ্রমিকরা। মালিক পক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন। সোমবার আইএনটিটিইউসি জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দে এবং রাজগঞ্জ ব্লক সভাপতি সোলেমান মোহাম্মদের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, বহু বছর থেকে কারখানাটি চলছে। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় 80 জন শ্রমিক এই কারখানায় কাজ করেন, কিন্তু 2 মাসের জন্য কারখানাটি বন্ধ করল মালিক পক্ষ। নোটিশে উল্লেখ করেছেন যে তাদের ব্যবসায়িক সহযোগী বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে, তাই সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। কিন্তু মালিক পক্ষের এই সিদ্ধান্ত মানতে রাজি নয় শ্রমিকরা। আইএনটিটিইউসি জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দে বলেন, হঠাৎ এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন শ্রমিকরা। তাই এই 2 মাস যাতে শ্রমিকের পরিবার খেয়ে পড়ে বাঁচতে থাকে, তার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্যের দাবি করেন তারা। পেলাম যে কয়েকদিন ধরে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যে আমাদের মিলেনিয়াম সিমেন্ট কোম্পানি করতোয়া রাজগঞ্জ ব্লক, এখানটায় প্রথমে নিজস্ব ব্র্যান্ড উৎপাদন হতো শতাব্দী সিমেন্ট নামে, তারপরে মালিক এটাকে লিজ দিয়ে দেয়। সেই কারখানাতে স্টার সিমেন্ট উৎপাদন হতো বেশ কিছু বছর ধরে, তারপরে সেটা আল্ট্রাটেককে দিয়ে দেওয়া হয় এবং এখানটায় প্রায় প্রত্যেক দিন 700 থেকে 1000 টন মাল উৎপাদন হয়। এখানে কোনোদিন শ্রমিক বিক্ষোভ হয়নি, স্বাভাবিকভাবে কোনো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে মালিক নোটিশ করে দিল যে প্রায় 60-70 জন পার্মানেন্ট ওয়ার্কার আছে, কর্মচারীরা আছে, ক্যাজুয়াল ওয়ার্কার আছে, সবাইকে কাজ বন্ধ করে দিয়ে নোটিশ করে দিলেন যে কারখানা 2 মাসের জন্য অপারেশন বন্ধ। তো আমরা এটাই জানতে চাই যে হঠাৎ করে এইভাবে কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পার্মানেন্ট শ্রমিকরা যাবে কোথায়? এদের যে রুটি রোজগার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরা তো চাইলেই হট করে কাজ পাবে না। তাহলে মালিকের যদি মনে হয় যে 2 মাস আমি শাটডাউন রাখবো, তাহলে প্রত্যেকটা শ্রমিককে অন্ততপক্ষে তাদের বেতনটা দিয়ে দেওয়া উচিত ছিল। যখন মালিক এখানে লাভ করেছে তখন তো তার লাভ্যাংশের অতিরিক্ত অর্থ শ্রমিকদের দেওয়া হয়নি। এখন যদি বলে যে না আমার এই মুহূর্তে চলছে না, তাহলে সেটা অন্ততপক্ষে প্রশাসনকে জানানো উচিত ছিল, জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল যে আল্ট্রাটেক এখানে উৎপাদন করতে চাচ্ছে কি চাচ্ছে না, বা নতুন কোনো কোম্পানি ঢুকবে কি ঢুকবে না, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের জেলা প্রশাসনের সাথে এবং শ্রম দপ্তরে আলোচনা করে তারপরে যদি বন্ধ করতে হতো, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইউনিয়ন আছে শ্রমিকদের,
তাদের কি দাবি দেওয়া বা তাদের 2 মাসের কতটা কন্ট্রিবিউশন করা যায় সেটা দিয়ে তারপরে বন্ধ করতো মালিকপক্ষ, কিন্তু সেটা না করে হঠাৎ করে কোম্পানি কর্তৃপক্ষ কিছু শ্রমিকদের কিন্তু বেতনও বাকি আছে, মজুরিও বাকি আছে, সেসব বাকি রেখে আজকে কারখানা দেখলাম যে নোটিশ করে দিয়েছে। শনিবার মনে নোটিশ করছে, রোববার আমরা সবাইকে জানানো হয়েছে শ্রমিকদের। আজকে সোমবার আমরা ধর্নায় বসছি যে অবিলম্বে কারখানা খুলতে হবে, এবং আজকেই আমরা জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার আমরা তার কাছে লিখিতভাবে স্কুটিতে ধাক্কা ট্রাক্টর ট্রলির ঘটনায় আহত মহিলা পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের 2 নম্বর ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়েতে। জানা গিয়েছে ওই মহিলা পুলিশ কর্মীর নাম হলদি রায়। তিনি ধূপগুড়ি শহরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অফিসে কর্মরত। এদিন সকালে স্কুটি নিয়ে তার বাড়ি জলঢাকা এলাকা থেকে অফিসে আসার পথে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তিনি স্কুটি নিয়ে 2 নম্বর ব্রিজ এলাকা পার হওয়ার সময় হঠাৎই পিছন থেকে আসা একটি ট্রাক্টর ট্রলি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মুখে এবং 2 পায়ে আঘাত গুরুতর বলে জানান চিকিৎসকরা। এরপরে মহিলা পুলিশ কর্মীকে পরিবারের লোকজন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা। দুর্ঘটনাটা নাকি ওই যে ট্রাক্টর আছে না, ট্রলি ট্রাক্টরগুলো, ওই ট্রলি সাইডের থেকে মানে যখন ওই যে ওই গ্যারেজে ঢোকাচ্ছিল, উনি তো জলঢাকা থেকে ধূপগুড়ির দিকে আসছিল, আমাদের যে ম্যাডাম যখন আসছিল সেই দিকে, তখন হঠাৎ করে ট্রলিটার ঢোকানোর সময় বাইকটা লেগে পড়ে পেছন থেকে তারপর কি হলো? তারপরে ধূপগুড়ি মহকুমা হসপিটালে নিয়ে আসলো, তড়িঘড়ি পুলিশ ভ্যানে নিয়ে আসলো। তারপরে এখান থেকে প্রাইভেট যা করার তো করে দিল, তো 4টা স্টিচ মানে সেলাই করেছে। তারপরে ওরা কি ডিউটিতে যাচ্ছিল তো? হ্যাঁ, অন ডিউটিতে আসছিল। ধীমান রায়ের রিপোর্ট। গত শুক্রবার রাত্রে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি এলাকায় একটি এটিএম কক্ষের 2টি মেশিন থেকে টাকা লুটের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার মোট 15,48,000 টাকার নগদ। ধৃতরা আশলুক খান, শামশের খান এবং ইরফান খান। এরা 3 জনেই হরিয়ানা, বিহার এবং রাজস্থানের বাসিন্দা। ধৃতদের মধ্যে আশলুব এবং শামশের খানকে রবিবার সকালে বৈকুণ্ঠপুর বন বিভাগের সরস্বতীপুর জঙ্গল এলাকায় গ্রেপ্তার করা হয়। তাদের ময়নাগুড়ি থানা থেকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। 2 জনকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে রবিবার দিনভর জঙ্গলে তল্লাশি চালিয়ে সন্ধে নাগাদ ইরফান নামে আর এক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। সোমবার ইরফান খানকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে শুক্রবার লুটের ঘটনার পর ভোর রাত্রে গজলডোবা সংলগ্ন গেট বাজার এলাকায় গাড়ি রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ সাদা রঙের আসামের নম্বরযুক্ত স্করপিও গাড়ি আটক করে। গাড়ি থেকে উদ্ধার হয় গ্যাস কাটার, অসম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের নম্বর প্লেট, মাস্ক, টুপি, দিল্লি পুলিশের টুপি। এই ঘটনায় আরও 2 জন জড়িত আছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজে জঙ্গলের তল্লাশি অভিযান জারি রয়েছে। সোমবার ময়নাগুড়ি থানায় সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত কি বললেন শুনুন। আপনারা জানেন আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত 13 আর 14 তারিখ মাঝরাতে রাত 12:30 থেকে 1টার মধ্যে আমাদের বোলবাড়ি বাজার যে আছে ওখানে SBI এর যেটা এটিএম ছিল, 2টো এটিএম, একই প্রিমাইসেস में 2টো এটিএম আছে। ওই প্রিমাইসের উপরে দুষ্কৃতী হানা হয়। ওখান থেকে 2টো এটিএম যেটা আছে ওরা গ্যাস কাটার দিয়ে কেটে ওখান থেকে টোটাল 54 লাখ রুপিস ওখান থেকে দুষ্কৃতীরা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সেদিনই রাত্রে মানে যখন 12:30 1টা আমাদের ঘটনা হয়েছে, তখন একটা পাবলিক ওই গাড়িটা দেখে মনে করে, উনি নিজে ব্যাংকের কর্মচারী, উনি ওটা দেখে মনে হচ্ছে কি এখানে কিছু হচ্ছে। তো উনি সঙ্গে সঙ্গে আমাদের থানাতে 100 ডায়াল করে আমাদের কন্ট্রোল রুমকে ফোন করেছে। কন্ট্রোল রুমে যখনই ফোন পেয়েছে ওরা জলপাইগুড়ি আমাদের ময়নাগুড়ি থানাতে জানিয়েছে। থানার জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিম অ্যাক্টিভেট হয়ে গেছে। ওরা এরকম আসে, আর একটা টিম আমাদের পিওতে পৌঁছে গেছে। যখন একটা টিম পিওতে চলে গেছে, ওখানে দেখে কি ওখানে শাটার বন্ধ ছিল ওটা এটিএমের। তারপরে ওটা খুলে দেখেছে কি ওখানে 2টো এটিএমটাই কাটা আছে, আর ওখান থেকে পুরো টাকা নিয়ে গেছে। তারপরে আমাদের খোঁজ শুরু হয়েছে। আপনারা সবাই জানে ওই রাত্রে 1টা থেকে শুরু করেছে আমরা খোঁজ। তো ওইটা এখন অবধি কন্টিনিউস চলছে। ওই দুষ্কৃতী এখন থেকে যখন দৌড়ার পরে ওরা বিভিন্ন রাস্তা ধরে যখন যাচ্ছে, তো প্রত্যেক রাস্তার উপরে উনি দেখেছে কি পুলিশের নাকা চলছে।
এটা আমরা ইন্টারোগেশন মধ্যে পেয়েছি কি ওরা এখান থেকে মানে মাইনাগুড়ি থেকে তো হাইওয়ে একদম কাছে, ওরা প্রথম হাইওয়ে গিয়েছিল, তো হাইওয়ে থেকে ছেড়ে ওরা গাজলডোয়া অবধি কীভাবে পৌঁছেছে। এখন যখন আমরা চেক করে ওনার সঙ্গে এটা পেয়েছি কি যে রাস্তা থেকে ওরা যাচ্ছে প্রত্যেক রাস্তার উপরে পুলিশ ছিল, তো সেই জন্য ওরা প্রত্যেকবার আলাগ আলাগ রাস্তা নিয়ে লাস্টে ওরা হাইওয়ে থেকে নেমে ওরা গ্রামীণ রাস্তাতে ঢুকে পড়েছে। আর ওটা করতে করতে ওরা সোজা যখন চলে গেছে, এই মেন ওয়াইল আমরা এই কন্টিনিউসলি প্রত্যেকটা আশেপাশে ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমকে সব জায়গাতে আমরা ইনফরমেশন দিয়েছিল কি এইভাবে এখান থেকে একটা এটিএম থেফট হয়েছে আর এখান থেকে দুষ্কৃতা পালাতে আসে। মেন ওয়াইল আমরা যে লোক আমাদেরকে প্রথম ফোন করেছিল উনি খুব ভালো কাজ করেছিল কি উনি যাওয়ার সময় উনি যে একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে, ওখানে এক ছোটো 8-10 সেকেন্ডের ভিডিও ছিল, উনি রানিং অবস্থাতে গাড়িতে একটা ভিডিও করেছিল কি এই গাড়িটা হতে পারে। তো এটা থেকে আমরা একটা ক্লিপ পেয়েছি, একটা হোয়াইট কালারের স্করপিওস, তার থেকে আমরা আর বেশি এটা ইনপুট পাওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতে ওই ছবিটা ভিডিওটা সবাইকে দিয়ে দিয়েছে। আর পুরোভাবে আমাদের সার্চ যখন শুরু হয়েছে লাস্টের দিকে গাড়িটা বিরক্ত হয়ে মানে 2 ঘন্টা এই চেস চলার পরে ওরা লাস্টে গেট বাজার, যেটা আমাদের গাজলডোয়া যে আছে গাজলডোয়া ব্যারেজের পাশে গেট বাজার যারা, ওখানে পুলিশের নাকা দেখে গাড়িটা ওখান থেকে ছেড়ে পাশের জঙ্গল মধ্যে ঢুকে পড়েছে। গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা চেক করেছে, তখন গাড়িতে আমরা যে কিছু সামান পেয়েছিল এই নেম প্লেটস যারা আপনারা দেখতে পারে এখানে নেম প্লেটস ছিল, এই গাড়ি একটা ক্যাপ ছিল যারা ব্যারেট ক্যাপ যারা দিল্লি পুলিশের ক্যাপ আছে, আর বাকি যে জিনিস গ্যাস কাটারের যে জিনিসটা কিছু আমরা গাড়িতে পেয়েছিল। তারপরে আমরা ওই রাত 3টে থেকে আমরা জঙ্গলে সার্চ শুরু করেছে। ওই সঙ্গে আমাদের জলপাইগুড়ি পুলিশের টিম, তার সঙ্গে আমাদের শিলিগুড়ি কমিশনারেটের টিমটা আমাদের সঙ্গে চলে আসছে। তারপরে আমাদের ফরেস্ট টিম যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন পড়ে ওরা এসছে, গ্রামের লোক সব মিলে আমরা রাত 3টা থেকেই সার্চ শুরু করেছে। এটা সার্চ করতে করতে ওই দিন পুরো 14 তারিখ আমরা পুরো দিনের বেলায় সার্চ করেছে। আপনারা তো জানে ওখানে ওই এরিয়াটা এরকম আছে, এক সাইডে পুরো তিস্তা রিভার, এক সাইডের পুরো জঙ্গল আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, আর একটা সাইডে সরস্বতী টি গার্ডেন আছে। তো এই পুরো একটা বিশাল এরিয়া, ওই মধ্যে অনেক ট্রেন উঁচ নিচ আছে, গর্ত আছে, এই সব জায়গাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। এখানে আমাদের সব জয়েন্ট টিম অপারেশন কন্টিনিউসলি এখন অবধি কন্টিনিউ চলছে। তারপরে আমরা 15 তারিখের রাত্রেবেলা 15 তারিখ আমরা আর্লি মর্নিং একটা খবর পেয়েছে কি কিছু লোক এই গ্রামের দিকে একটা ঢোকার চেষ্টা করছে। ওই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে যে টিম আমাদের ওখানে ছিলেন ওরা সবাই আবার সার্চ শুরু করেছে। তার মধ্যে আমরা মানে গতকাল 15 তারিখে সকাল দুটো লোক আমরা তার মধ্যে অ্যারেস্ট করতে পেয়েছে। এটা আপনারা গতকালই দেখিয়েছে। আসলুব খান উনি প্রথম যেটা পেয়েছিল আমরা, আসলুব খান এরা নু ডিস্ট্রিক্ট যেটা হরিয়ানা ওখানকার। সেকেন্ড যেটা পেয়েছি আমরা শমশের খান এলিয়াস ইয়াস খান, উনি সফুল বিহারের বাসিন্দা। এই দুজনকে আমরা কালকে মর্নিংয়ে অ্যারেস্ট করেছে। তারপরে কালকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের রিমান্ডে আসে। ওটা ফরওয়ার্ড করার পরে আমাদের এক টিমটা কন্টিনিউসলি আমাদের টিমটা ওখানে সার্চ করছে। ওই সার্চ মধ্যে আমরা গতকাল সন্ধ্যাবেলা আবার একটা লোক আমরা পেয়েছে ইরফান খান যে আছে উনি अलवर ডিস্ট্রিক্ট রাজস্থানের বাসিন্দা। এই 3 জনকে আমরা কালকে অ্যারেস্ট করেছে। আজকে अलवर খান যে আছে কোর্টে ফরওয়ার্ড হবে, ওই 10 দিনের রিমান্ড নেওয়া হবে। যখন আমরা প্রথম 2 জন আসামি অ্যারেস্ট করেছিল ওই 2 জন আসামির কাছ থেকে 2টো ব্যাগ পেয়েছে। 2টো ব্যাগ মধ্যে ওনাদের কিছু জামা কাপড় ছিল, তার সঙ্গে আমরা টাকা পেয়েছে। ওটার মধ্যে টোটাল আমরা গতকাল 15,48,000 মানে 15,48,000 টাকা আমরা পেয়েছে। এই পুরোটাই যে এটিএম এর থেকে নেওয়া ছিল। টোটাল যে ছিল 54 লাখ ছিল, তার মধ্যে আমরা মোট 15,48,000 আমরা রিকভারি করতে পেরেছে। বাকি 2 জন আসামি এখন বাকি আছে, ওনাদের আমরা খোঁজ খবর কন্টিনিউসলি চলছে। মোর দ্যান 60 আওয়ার্স হয়ে গেছে। এখানে আমাদের টিমটা কন্টিনিউসলি আসে। আপনি দেখে এখন আইসি মাইনাগুলি এখানে নেই, ওই কন্টিনিউ 3 দিন ধরে ওখানে আসে। তার সঙ্গে আমাদের 2 জন অ্যাডিশনাল এসপি ডিএসপি হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স অফিসার প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্টের সব সিনিয়র অফিসাররা নিজে ওখানে গিয়ে সার্চ অপারেশন করেছে। তার মধ্যে আমরা ড্রোন ইউজ করেছে, ইভেন নাইট ভিজন ড্রোনই আমরা ইউজ করেছে। এর থেকে আমরা তার সঙ্গে লোকাল লোক যারা আছে সরস্বতী টি গার্ডেনের লোক, ওনাদের আমরা খুব ভালো করে হেল্প পেয়েছে। ওনাদের ইনপুট সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। অনলাইন ফ্রি ক্যাফে এবং হেল্প ডেস্ক খোলা হচ্ছে স্নাতকতরে পড়ুয়াদের জন্য। সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন গৌরব ঘোষ। উপস্থিত ছিলেন দেবজিৎ সরকার সহ অন্যান্যরা। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী 17 জুন পোর্টালের উদ্বোধন করবেন। পড়ুয়ারা 18 জুন থেকে বিভিন্ন কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ওই দিন থেকেই জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার প্রতিটি ব্লকে পড়ুয়াদের স্বার্থে বিনামূল্যে অনলাইন ফ্রি ক্যাফে এবং হেল্প ডেস্ক খোলা হবে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য। তিনি আরও জানান, শহরে ফ্রি ক্যাফে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশাপাশি আরও একটি ক্যাম্প থাকবে। অনেক ক্ষেত্রেই গ্রামের ক্ষেত্রে শহরে এসে অনলাইনে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। সেই জন্যই অঞ্চল ভিত্তিক ভ্রাম্যমাণ বুথে ছাত্রছাত্রীদের এই পরিষেবা দেওয়া হবে, যাতে করে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। সাংবাদিক সম্মেলন হচ্ছে আজকে তৃণমূল ছাত্র পরিষদ জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে, কারণ স্নাতক স্তরে যারা ভর্তি আবেদন করবেন তাদের 17 তারিখ দুপুর 2টোর পরে শিক্ষামন্ত্রী তাদের পোর্টাল লঞ্চ করছেন এবং উদ্বোধন হবে, এবং 18 তারিখ দুপুর 2টোর পর থেকে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যার জন্য তৃণমূল ছাত্র পরিষদ জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকে ফ্রিতে ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প করছে এবং আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা অঞ্চল বিশেষভাবে ঘুরে ঘুরে আমরা কিন্তু একদিন দুদিন করে ছাত্রছাত্রীদের সাথে ফ্রিতে ফর্ম ফিল আপের ব্যবস্থা করব। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে বিভিন্ন দল এরকমভাবে ফ্রিতে ফর্ম ফিল আপ করার জন্য ক্যাম্প করে এবং তারা বহু ক্ষেত্রে তাদের ভুলভ্রান্তির জন্য পরবর্তীতে ছাত্রছাত্রীদের আমাদের কাছে আসতে হয়, এবং আমরা আশা করব যে তারা যেন এই ফর্ম ফিল আপটার সময় সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের কাছে আসে, কারণ আমরা চাই না যে একটা ভুল ফর্ম ফিল আপের জন্য আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়। তাই তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের পাশে রয়েছে, এবং সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা দেখতে পাই এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেকেই তৃণমূল ছাত্র পরিষদ এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের দেখেছি যে কোনো রাজনৈতিক সংগঠনের নামে অনেকেই কালোবাজারি চালায় এবং টাকা তোলার একটা প্রবণতা দেখা যায়। তাই আমরা বলতে চাচ্ছি যে যাতে আগামী দিনে যদি কোনো ছাত্রছাত্রীর কাছে কেউ টাকা পয়সা ভর্তির ক্ষেত্রে চায়, তাহলে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। প্রমাণ সাপেক্ষভাবে যদি আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা চাইব যে ছাত্রছাত্রীরা ভালো মতো এই ভর্তি প্রক্রিয়ায় সামিল হোক এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী যাতে ভালো মতো ফর্ম ফিল আপ করে আমাদের কলেজগুলোতে ভর্তি হতে পারে, এই আশা রাখছি। ধীমান রায়ের রিপোর্ট। কি ভাবছেন, গরমের ছুটি কাটাতে দার্জিলিং যাবেন? সেখানে গিয়ে অন্তত গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। তবে আপনি ভুল করছেন, কেননা গরমের নাজেহাল অবস্থা দার্জিলিংবাসীরও। দার্জিলিংয়ে গিয়ে হোটেলে গিয়ে রীতিমতো ফ্যান কুলার খুঁজছেন পর্যটকরা। কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে আসা পর্যটক বলেন, বেশ কয়েকবার দার্জিলিংয়ে এসেছেন, তবে এবারের মতো গরম এর আগে কখনো দেখেননি। ছুটির দিনেও এক প্রকার ফাঁকা দেখা গেল দার্জিলিংয়ের ম্যাল, যেখানে সাধারণত এই সময় গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক দার্জিলিংয়ে আসেন, সেখানে এক প্রকার পর্যটকহীন দার্জিলিং। যারা দার্জিলিংয়ে এসেছেন রোদের দাপটের কারণে হোটেল থেকে বেরিয়ে হতে পারেননি, যদিও সন্ধ্যার পর কিংবা খুব সকালে অনেকে হোটেল থেকে বেরিয়ে দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করেছেন। আমরা কলকাতা থেকে এসেছি। কি ওয়েদার এখন কলকাতা? প্রচন্ড গরম ওয়েদার। এখন দার্জিলিং, অনেকবার আপনি দার্জিলিং এ এসেছেন? অনেকবার এসেছি। ওয়েদার কি আর এখনকার ওয়েদার আর আগের ওয়েদারের মধ্যে বহু তফাৎ। কেন? প্রচন্ড গরম রৌদ্র মানে এখন তো বলতে একটু রৌদ্রটা কম লাগছে। পরশু দিনও প্রচন্ড রৌদ্র ছিল, গরমও। হ্যাঁ, গরমও ছিল। কেন, কি কারণ মনে হচ্ছে? কারণ গ্লোবাল ওয়ার্মিং। শুধু এখানে কেন, পৃথিবীব্যাপী গরম। কি করা উচিত এর জন্য? আমাদের কি করা উচিত? আমাদের সব এই এত গাড়ি ঘোড়া প্লাস্টিক দুনিয়াদারি সব বর্জন করতে হবে, তবেই যদি পৃথিবী ঠান্ডা হয়। আর কত সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, তার রিয়াকশন কোথায় যাবে পৃথিবীতে? রিয়াকশন কোথায় যাবে? সারা পৃথিবীতে বোমা বর্ষণ চলছে, সারা পৃথিবী জুড়ে। সে তো পৃথিবীর ওপরেই এফেক্ট হচ্ছে। হ্যাঁ,
চতুর্দিকে এত মিসাইল এত কিছু কি করবে অন্য ছিল, কিন্তু যত দিন যাবে তত পাল্টাবে। মাছ ধরার টেপাইতে আটকে অজগর সাপ, স্বেচ্ছাসেবীদের তৎপরতায় উদ্ধার হলো অজগরের ছানা। ঘটনায় চাঞ্চল্য ২ নম্বর টাকিমারি এলাকায়। রাজগঞ্জ ব্লকের ২ নম্বর টাকিমারি পূর্বপাড়ার বাসিন্দা খগেন্দ্র দাস প্রতিদিনের মতোই গতকাল সন্ধ্যায় জমির আলিতে মাছ ধরার জন্য ফাঁদ পাতেন। গ্রামের আঞ্চলিক ভাষায় এই ধরনের মাছ ধরার ফাঁদকে টেপাই বলা হয়। সোমবার সকালে খগেন্দ্র দাস মাছ সংগ্রহ করতে টেপাই টানতেই চক্ষু ছানা বড়া। সেখানে একটিও মাছ নেই, বরং সেখানে ঘাপটি মেরে বসে আছে বৃহৎ আকৃতির সাপ। সাপ উদ্ধারের জন্য খগেন্দ্র বাবুর ছেলে নিপুর দাস যোগাযোগ করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। খবর পেয়ে ছুটে যান স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস, বিনোদ আগরওয়াল। উদ্ধার করেন প্রায় 5 ফুট লম্বা একটি অজগরের ছানা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক জানিয়েছেন, টাকিমারি এলাকায় মাছ ধরার ফাঁদ পেতে একটি অজগর ছানা উদ্ধার করা হয়েছে। ২ নম্বর টাকিমারি এলাকার খগেন্দ্র দাসের বাড়ির পাশে মাছ ধরার জন্য একটা ফাঁদ পাতে, যাকে গ্রাম বাংলায় টেপাই বলে। সেই টেপাই সকালবেলা মাছ সংগ্রহ করতে গিয়ে দেখে যে টেপাইয়ের ভিতরে কোনো মাছ নেই, একটা বড় সাপ। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তার ছেলে আমাদের গ্রিন জলপাইগুড়ি এনজিওর সদস্য, তার মাধ্যমে আমাদেরকে খবর দেন। আমরা তাৎক্ষণিক ছুটে যাই, সেখানে গ্রিন জলপাইগুড়ির সভাপতি বিনোদ আগরওয়াল এবং আমি সম্পাদক অঙ্কুর দাস ছুটে গিয়ে সাপটাকে উদ্ধার করি। সাপটা সুস্থ আছে, বন দপ্তর হাতে তুলে দেওয়া হবে। এবং যেটা ওইখানে ইতিপূর্বে একটা পূর্ণবয়স্ক অজগর উদ্ধার হয়েছিল, পুরুষ। এবং ওই এলাকায় যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে একটা মেয়ে অজগরও সেখানে আছে। এবং এই বাচ্চাটা যেহেতু এই বছরের বাচ্চা, সেখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আরও 10-20টা অজগর থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, এবং মা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি সেই এলাকায় নজরদারি চালানোর জন্য। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। মিড ডে মিলের শেডের চারিদিকে ছড়িয়ে নোংরা আবর্জনা, মাঝে মাঝে চড়ছে গরু। চূড়ান্ত অব্যবস্থা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে। দমকা হাওয়ায় বিশাল আকৃতির গাছ ভেঙে পড়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের উপর। কোনো হেলদোল নেই স্কুল কর্তৃপক্ষের। এই তীব্র গরমে নেই পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক পাখা। চূড়ান্ত অব্যবস্থা পানীয় জল এবং শৌচালয়ের ক্ষেত্রেও। শেষমেশ বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। একই অভিযোগ বিদ্যালয়ের পড়ুয়াদেরও। তাদের বক্তব্য, এই শেডে গরুও খাবার খাচ্ছে, আবার তারাও খাবার খাচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো কাজ করছেন না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তারা এদিন বিক্ষোভ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি তোলেন। বিদ্যালয়ে সঠিকভাবে পঠন পাঠন হয় না বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ কি আপনাদের? আমার অভিযোগ হচ্ছে এই স্কুলে যে টিচার আছে, এটাই অভিযোগ। মেন কথা হচ্ছে ছেলেদের কোনো বাথরুম নাই, বাথরুম তো নেই, মেয়েদের কোনো বাথরুম পরিষ্কার করছি না, ছেলেদের তো বাথরুমটা ছাড়েন। তো দাদা ওই যে কথা বলছে আমি ওইটাই রিপিট করতেছি, ছেলেদের কোনো বাথরুম নেই। প্লাস কোনো মানে ইসে দেখেন আপনি রিকভারি করতে পারেন, গিয়ে কোনো ফ্যানে কোনো ইস্যুতে ফ্যান নাই, একটার উপরে কোনো ফ্যান চলে না। এই গরমে কিভাবে ক্লাস হচ্ছে তাহলে? ভগবান জানে, সেটা উপরবেলা জানে, আমরা জানি না। এইটাই অভিযোগ এই স্কুল টিচার যে আছে এর যোগ্যতা নেই হেড টিচার করার মতো। কি কাজে ব্যবহার করা হয়? এটাই হাই স্কুলের মিড ডে মিলের কাজে লাগানো হয় বাচ্চাদের খাওয়ার জন্য। তো ঘরটার কি পরিস্থিতি? ঘরটা এখন গোয়াল ঘর, মানে এখানে গরু বাঁধা? হ্যাঁ গরু বাঁধা, এই যে দেখতেছেন ইয়েটা। তো এই পরিবেশের মধ্যে বাচ্চারা খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে। এখন ম্যানেজমেন্ট ডিরেক্টর থেকে এভরিথিং সমস্ত কিছু একদম 2 নম্বরে হয়ে গেছিল। আপনারা অভিযোগ করছেন স্কুলে? হ্যাঁ, গার্জিয়ান থেকে এভরিথিং হেড টিচারকে বা ম্যানেজমেন্ট ডিরেক্টরকে আমাদের ইয়াকে সমস্ত কমপ্লেন করছিলাম, তার সুয়ারা কিছু পাইনি। বাধ্য হয়ে গার্জিয়ান আজকে আমরা নিজেরাই চলে আসছি। এই শেডটা কিসের জন্য তৈরি আসলে? বাচ্চাদের খাওয়ার জন্য, মিড ডে মিল। এখানে এখন গরু চড়ছে? এখন গরু, এটা গোয়াল ঘর। তারপরে এখানে খাওয়া হবে, আবার এখানটায় আবার খাওয়ানো হবে বাচ্চা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের খামতির দিকগুলি স্বীকার করে নিয়ে খুব দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের এখানে এগুলো আমাদের অনেকগুলির সমস্যাগুলো, বিশেষ করে পানীয় জলের জন্য একটা সোলার
পঞ্চায়েত থেকে দেয়, কিন্তু সেটা কিছুদিনের পরের মধ্যেই নষ্ট হয়ে যায়। তারপর আবার ঠিক করানো হয়, দু একদিন জল বেরোনোর পরে আবার নষ্ট হয়ে গেছে, তারপর থেকে আর ঠিক করানো হয়নি, ওইভাবে পড়ে আছে। সেই জন্য আমরা একটা ব্যাংকের কাছ সঙ্গে যোগাযোগ করে একটা পানীয় জলের জন্য বাচ্চারা যাতে ভালো জল পেতে পারে সেজন্য একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা হয়েছিল ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, সেটা আছে। আর শৌচালয়ের বিষয়টা, শৌচালয়টা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে একটা দিয়েছে, সেটাও ইউজ করতে করতে বাচ্চারা বেশি নষ্ট করে ফেলছে, যেহেতু জলের আমরা ঠিকমতো ব্যবস্থা করতে পারিনি। আর একটা জলের পরিষদ থেকে আরও চার পাঁচটা টয়লেট হচ্ছে। তীব্র তো তাপদাহ চলছে, একটা গরম অস্বস্তিকর পরিবেশ, সেই জায়গায় দেখা অভিযোগ যে শ্রেণীকক্ষে পর্যাপ্ত পরিমাণ পাখা নেই। শ্রেণীকক্ষে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই, আমাদের কিছু আর্থিক সংক্রান্তের জন্য সেটা হয়নি, তবে আশা করছি আগামীতে হয়ে যাবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলা শুরু হলো GYMA ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রতিদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। সোমবার এই খেলায় অংশগ্রহণ করে JFA বনাম JCCA। একদিনের ম্যাচে জয়ী হয় JCCA। JCCA এর হয়ে গোল করেন প্রেম শাহ, তিনি 2টি গোল করেন। 2-0 গোলে পিছিয়ে যায় JFA। ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন JCCA এর প্রেম শাহ। পিনাকি শিলের রিপোর্ট। নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টারের 100 জন স্টুডেন্টদের মধ্যে T20 প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলো। রবিবার ছিল ফাইনাল খেলা। এই খেলাকে কেন্দ্র করে প্রচুর উৎসাহ দেখা যায় প্লেয়ারদের মধ্যে। 9 থেকে 13 বছর বয়সীর 2টি টিম, 14 বছর থেকে 18 বছর পর্যন্ত 5টি টিম, লোকাল 7টি টিমের মধ্যে এই T20 প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। খেলায় 14 বছরের সিনিয়র টিমের চ্যাম্পিয়ন হল NBCC চ্যালেঞ্জার্স। খেলাটি অনুষ্ঠিত হয় ABPCর খেলার মাঠে। NBCC চ্যালেঞ্জার্স বনাম NBCC টাইটান্স 18 ওভারে 7 উইকেট হারিয়ে 140 রান করে জবাবে NBCC টাইটান্স 12 ওভারে 1 বলে 10 উইকেট হারিয়ে 56 রান তোলে। এই খেলায় 84 রানে জয়ী হয় NBCC চ্যালেঞ্জার্স। এই খেলায় সেরা ইন্দ্রনীল দাস 3 ওভারে 3 রান নিয়ে 5 উইকেট দেন। ম্যান অব দ্য ম্যাচ ভিকি দাস 34 বলে 53 রান করেন। অপরদিকে NBCC কিংস বনাম NBCC ওয়ারিয়ার্স। প্রথমে NBCC ওয়ারিয়ার্স 10 ওভারে 5 উইকেট হারিয়ে 54 রান করে জবাবে NBCC কিংস 10 ওভারে 4 উইকেট হারিয়ে 54 রান তুলে নেয়। সুপার ওভার পর্যন্ত এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় দেবজিৎ রায় 14 বলে 18 রান করেন। শুভ সরকার 2 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট নেন। শুভ সরকার 10 বলে 14 রান করেন। সুপার ওভারে খেলা হলে NBCC ওয়ারিয়ার্স জিতে যায়। মোটোটা ছিল এটা, যদি টুর্নামেন্ট করতাম তাহলে কী হতো, টুর্নামেন্ট করলে আমার ক্লাবের আমার টিমের কোচিং সেন্টারে 15 জন খেলতে পারতো, আর 100 জন যে প্লেয়ার আছে তারা তো খেলতে পারতো না। সেই জন্য আমরা কী করলাম, টুর্নামেন্টটা বন্ধ করে অনেক গার্জিয়ানরা মিটিং করে বললো যে না, টুর্নামেন্ট না করে যদি নিজেদের মধ্যে কিছু সেরকমভাবে স্পেশালভাবে করা যায়, সেই ব্যবস্থাই করা হয়েছে। সেটা আমরা করলাম কি, আমরা 2টো ক্যাটাগরি করলাম। একটা হলো সিনিয়র আপ টু 14 প্লাসের থেকে 18 পর্যন্ত, সেটা 5টা টিম হয়েছে। আর বিলো 9 থেকে 13 পর্যন্ত 2টো টিম, তাদের 4টা ম্যাচের সিরিজ হয়েছে। 4টার মধ্যে যে 3টা ম্যাচ জিতেছে সে তারা চ্যাম্পিয়ন। তার মধ্যে NBCC ওয়ারিয়ার্স আর NBCC কিংস এরা হলো ছোটদের গ্রুপের মধ্যে পড়েছে। এর মধ্যে ওয়ারিয়ার্স 3টা ম্যাচ জিতেছে, কিংস 1টা জিতেছে। কত ওভার করে খেলা? 20 ওভার করে খেলা হচ্ছে। T20 প্রিমিয়ার লিগ হচ্ছে, নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টার প্রিমিয়ার লিগ। ঠিক। হ্যাঁ, এর মধ্যে যেটা আছে বড়দের, ওদের আজকে গ্র্যান্ড ফাইনাল হচ্ছে। NBCC টাইটান্স আর NBCC চ্যালেঞ্জার্স এর মধ্যে ফাইনাল খেলা হচ্ছে। কটা টিম, মানে টোটাল কটা টিম ছিল? টোটাল 7টা টিম ছিল। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি মার্চেন্ট রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই জুতোর দোকান। স্কুল
খুঁটিতে ধাক্কা ট্রাক্টর ট্রলির, আহত মহিলা পুলিশ কর্মী। 2 মাসের জন্য বন্ধ হয়ে গেল রাজগঞ্জের সিমেন্ট কারখানা, চিন্তায় শ্রমিকরা। প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।